আপনারা দেখতেছেন আমাদের এই বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে জাতীয় জাদুঘর অবস্থিত, যেটা শাহবাগে। এই জাতীয় জাদুঘরে অর্থাৎ শাহবাগে প্রতি শুক্রবারে অর্থাৎ LGBTQ, তারা হিজড়া না, তারা কি বলেন তো, LGBTQ অর্থাৎ লেসবিয়ান, গেই, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার, তারা এখানে অবস্থান গ্রহণ করে। তো আমরা বলতে চাই, ইতোপূর্বে কিন্তু আমরা এত আনাগোনা তাদের দেখতাম না। অর্থাৎ তৃতীয় লিঙ্গ, যেটা আমরা বলি থার্ড জেন্ডার, হিজড়া সম্প্রদায়, সেটা আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় একটা সম্প্রদায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকে নারী এবং পুরুষের পরে তাদের স্থান দিয়েছেন। ইসলামের শরীয়তের বিধানও আছে এই বিষয়ে, যে দেখতে নারীর মতো সে নারীর হুকুম হাকাম মান্য করবে, যে দেখতে পুরুষের মতো সে কিনা পুরুষের হুকুম হাকাম মান্য করবে। কিন্তু আমরা দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে প্রতি শুক্রবার অর্থাৎ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একই সমজাতীয়, যেটা হিজড়া না, আবারও বলছি ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, গেই, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার, তারা এখানে এসে বিভিন্ন রকম সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে থাকে। অর্থাৎ বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে একই সম্প্রদায়ের আসে এবং তারা মানুষের সাথে হাতাহাতি, এমনকি সাংবাদিক ভাই, আপনারা দেখছেন সকালের সময় একজন সাংবাদিক আমাদের জাতির দৃষ্টি, তিনি যখন সংবাদ গ্রহণ করতে যায় তাকে মেরে আহত করে ফেলে। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বোরহান ভাইয়ের এই যে আক্রান্ত হওয়ার বিষয়টা, তাকে এমনভাবে আঘাত করে, তাকে রক্তাক্ত করে ফেলে পুরোটা। তো আমরা যখন জানতে পারি তখন আমরা সূর্যসেন হলে খাবাররত অবস্থায় ছিলাম। আর এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের একজন জাতির বিবেক সংবাদ মাধ্যম কর্মী ভাইকে আক্রান্ত করেছে, তারা আঘাত করেছে, অজ্ঞান করে ফেলেছে। তাই আমরা ঢাকা মেডিকেল কলেজ যাই, তার চিকিৎসার ব্যবস্থা করি এবং তাকে পরবর্তী এসে শাহবাগ থানায় গিয়ে লিখিত আমরা জমা দিই, সেখানকার সাক্ষীও আমি। কিন্তু কি হলো, পরবর্তীতে তারই পরদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সম্পন্ন করি। বিক্ষোভ মিছিলের পরে আমরা শাহবাগ থানায় সেখানে গিয়ে শাহবাগে অবস্থান করি এবং সেখানে গিয়ে আমরা বক্তব্য উপস্থাপনার মাধ্যমে পরবর্তী কর্মপন্থা আমরা সেখানে ঘোষণা করি। সেই কর্মপরিকল্পনার বা কর্মপন্থার ধারাবাহিক অবস্থানের ভিত্তিতে গত শুক্রবার আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা এবং সাথে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছিল, যারা আজাদী আন্দোলনের ব্যানারে আমরা এই শাহবাগে যাওয়ার পরে আমরা সেখানে গিয়ে তাদেরকে আগে থেকে আমরা বলেছিলাম যে আমরা কিন্তু এখানে আসবো এবং আমরা এখানে কি করব, আপনারা এখানে অবস্থান গ্রহণ করতে পারবেন না, কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এবং এই জায়গাটা আপনারা বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে, যারা জাতীয় জাদুঘর ভ্রমণ করতে আসে প্রতি শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিনে, তারা পরিবার পরিজন নিয়ে আসে, সন্তানাদি নিয়ে আসে, সেখানে তারা অর্থাৎ বিবস্ত্র অবস্থা থাকে বলতে পারি আমরা। সেখানে আমাদের ডকুমেন্ট রেডি সব আমাদের কাছে আছে, আপনাদেরকে দেখাতে পারবো। সেখানে তারা অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। তো সেখানে আমরা বলতে পারি পারিবারিক চলাফেরার বিঘ্নতা সৃষ্টি হয়। সেখানে আমরা গিয়ে তাদেরকে কি বলি, তাদেরকে আমরা বলি আপনারা এখান থেকে চলে যান, এখানে থাকতে পারবেন না। কিন্তু আমরা দেখলাম কি উপযাচক হয়ে তারা আমাদের উপরে, এই মেয়েটার নাম ছিল মুয়াজ্জিমা, সে আমাদেরকে প্রথমে আঘাত করে লাথি মারে এবং তার সাথে 3 জন ব্যক্তিকে ফেলে দেয়। কিন্তু আমরা সত্য এবং স্পষ্ট অর্থে আপনাদের সামনে বলতে চাই, শাহবাগে সেদিন অবস্থান করছিল অনেক মানুষ, তার মধ্য থেকে কিছু মানুষ যাদেরকে আমরা চিনি না, তাদের সাথে হাতাহাতি লেগে যায়। আমরা অনেক ডিফেন্ড করার চেষ্টা করছি কিন্তু পারি নাই। পরে উভয় পক্ষের ভিতরে হাতাহাতি হয়ে তাদের গায়ে আঘাত লাগে, আমাদের একজন আহত হয়, কয়েকজন আহত হয়, তার ভিতরে বিশেষভাবে আহত হয় আব্দুল আহাদ বলে একজন ছেলে, ঢাকা মেডিকেল থেকে তাকে চিকিৎসা করে নিয়ে এসে পরে সেটা শাহবাগ থানায় রেকর্ডে সব বিষয়। কিন্তু এর পরবর্তীতে আমরা দেখি তারপরে গণমাধ্যম এবং জাতির বিবেক তারা আমাদের পক্ষ অবলম্বন করে নাই, তারা সত্যকে পক্ষ অবলম্বন করেছে, তারা সত্যের কথাগুলো সম্পূর্ণ উপস্থাপন করেছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তারা তারপরে সেটা অন্যভাবে বিভিন্নভাবে বিষয়টা আসে। তো আমরা তারই ধারাবাহিকতায় সেই বিষয়টা ক্লিয়ারেন্সে নিয়ে আসার জন্য এবং পরবর্তী কর্মপন্থা জানানোর জন্য এই LGBTQ সম্বন্ধে বাংলাদেশের আইন এবং LGBTQ সম্বন্ধে আমাদের পরবর্তীতে ক্ষতি কী হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা পরিবেশ বিঘ্নিত হতে পারে কিনা, সেই ধারাবাহিকতা আজকে প্রেস রিলিজ। তো আমি আমার প্রেস রিলিজ আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, আপনারা সেটা পুরোপুরি ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেস রিলিজ 16/4/2026। সম্মানিত উপস্থিতি, আজাদী আন্দোলনের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জেনেছেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, তার আশেপাশের এলাকা, জাতীয় জাদুঘর, শাহবাগে
সমাজ বিধ্বংসী সমকামী শ্রেণীর প্রায় 200 লোকের আনাগোনা অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনীর দ্বারা জাতীয় জাদুঘরে আসা সাধারণ মানুষকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও তাদের আনাগোনা ও অশ্লীল অঙ্গভঙ্গি ও অশ্লীল কাজে লিপ্ত হওয়ার কারণে প্রতিনিয়ত শিক্ষার্থীরা বিরক্ত বিক্ষুব্ধ হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্টের পাশাপাশি শিক্ষার্থীদের মনন মানসিকতা ও শিক্ষার ব্যাপক বিঘ্ন ঘটছে, যা বিষয়টা শিক্ষার্থীদের মাঝে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। সমাজ বিধ্বংসী সমকামিতার ক্ষতি ও প্রভাব। 1 ডিসেম্বর 2025 সালে দৈনিক ইত্তেফাকের রিপোর্টে দেখা যায় এইচআইভিতে আক্রান্তের 40% সমকামী, সেটা বাংলাদেশের। 2023 সালে আক্রান্ত হয় 1276 জন, 2024 সালে আক্রান্ত হয় 1438 জন। ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারি একজন ভিকটিম অ্যালার্জি পরীক্ষার সময় এইডসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। সে জানায় সমকামিতায় জড়িত হওয়ায় এই পরিণতি এসেছে। যুবক বলেন, একটি ভুলের জন্য সারা জীবনে পস্তাতে হচ্ছে। আমি চাই কেউ আমার মতো ভুল পথে আর না হাঁটে। এটা 1 ডিসেম্বর 2025 সালে দৈনিক ইত্তেফাকের রিপোর্ট। আপনারা জানেন 1 ডিসেম্বর অর্থাৎ এইডস দিবস, সমাজ বিধ্বংসী সমকামিতার ক্ষতি ও প্রভাব। এবার দেখুন যুগান্তরে 1 ডিসেম্বর 2025 আরেকটা রিপোর্ট প্রকাশিত হয়, সেটা আমরা আপনাদের সামনে অধ্যয়ন করে উপস্থাপন করছি। যুগান্তর পত্রিকায় বলা হয়, কে কার হাত ধরে জঘন্য কাজে লিপ্ত হচ্ছে তা জানা না গেলেও তাদের মাধ্যমে যে সুস্থ মানুষ আক্রান্ত হচ্ছে সেই ইঙ্গিত রয়েছে। 2 মাস ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। সে বলে, ছোটবেলা থেকেই নাটক সিনেমার প্রতি আগ্রহ ছিল। সেই স্বপ্নেই উত্তরার একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াত শুরু করি। সেখানে পরিচয় হয় সিনিয়র কয়েকজনের সঙ্গে। দ্রুত প্রতিষ্ঠা পাওয়ার আশায় একসময় কেন্দ্রটির এক পুরুষ সদস্যের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে জানতে পারি ওই ব্যক্তির সিফিলিস সহ যৌনবাহিত রোগ ছিল। 2 মাস আগে হঠাৎ শরীরে র্যাশ দেখা দিলে পরীক্ষার মাধ্যমে জানতে পারে এইডসে আক্রান্ত হওয়ার বিষয়। সুতরাং আপনারা বিবেচনা করুন, এই যে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা যারা কিনা না জেনে না বুঝে মানুষের সংস্পর্শে যাচ্ছে, ওই সমকামী শ্রেণীর সাথে তাদের ফাঁদে পা দিয়ে এইডসে আক্রান্ত হচ্ছে। 2024 সালে এবং রিপোর্ট অনুযায়ী 2025 সালে 40% সমকামীরা আক্রান্ত, যা রিপোর্ট এবং রেকর্ডের আমাদের কাছে আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সমাজ বিধ্বংসী সমকামিতার ক্ষতি ও প্রভাব সম্বন্ধে আপনাদের সামনে বলি। আইনে সমকামিতা নিষিদ্ধ। কোন আইন? 1860 সালে পেনাল কোড 377 ধারা। যে ব্যক্তি কোনো পুরুষ, নারী বা প্রাণীর সাথে নিয়ম বিরুদ্ধ যৌন সম্পর্ক করে সে অপরাধী। কার্নাল ইন্টারকোর্স এগেইনস্ট দ্য অর্ডার অফ নেচার। শাস্তি কি? যে ব্যক্তির সাথে সম্পৃক্ত তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে, অথবা 10 বছরের কারাদণ্ড অথবা জরিমানা সহ। এইখানে একটা বিষয় উল্লেখ করেছেন, প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ বলতে কি বোঝায়? সমকামী যৌন সম্পর্ক উল্লেখ করা হয়েছে 1816-এ 370 পেনাল কোডে। পায়ুপথের যৌন সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে এবং পশুর সাথে যৌন সম্পর্ক উল্লেখ করেছে। 3টে বিষয়। অপরাধের ধরনটা কেমন হবে? কগনিজেবল, অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করতে পারে। অজামিনযোগ্য, নন বেইলেবল, আশেপাশে মামলা তুলে নেওয়া যায় না। নন কম্পাউন্ডেবল, অর্থাৎ কেউ চাইলেও আপোষে মামলা তুলতে পারবে না। এই হলো বিষয়। আর এখন আমাদের কথা হলো যেটা কগনিজেবল ল, নন কম্পাউন্ডেবল, নন বেইলেবল। সুতরাং এই শ্রেণী, সমকামী শ্রেণী কোন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান গ্রহণ করছে, এই নিয়ে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন এবং এই নিয়ে অত্যন্ত ব্যাধিগ্রস্ত। আমরা অত্যন্ত ব্যথাতুর, কারণ আমরা দেখছি তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করতে পারে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছেলেদের হলে থাকে, মেয়েরা মেয়েদের হলে থাকে। যদি এখানে সমকামিতা প্রমোটেড হয়, আজকে 40% সমকামিতা বিদ্যমান বাংলাদেশের আইন, বাংলাদেশের তথ্য অনুযায়ী। যদি এটা পরবর্তীতে যত ব্যক্তি আক্রান্ত হবে এই সমকামিতার মাধ্যমে, বলে যে অধিকাংশ আক্রান্ত হচ্ছে, সাথে আরও আছে বাইসেক্সুয়ালের মাধ্যমে আক্রান্ত হচ্ছে, তার তথ্য আমাদের পকেটের বিদ্যমান। তো আমরা বলতে চাই, এখন যদি আমরা এই সমকামিতার বিষয়টাকে জনসচেতনতা না নিয়ে আসতে পারি গণমাধ্যম কর্মী অর্থাৎ সমাজের দৃষ্টিদের মাধ্যমে, সুতরাং পরবর্তীতে এটাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এবং আরেকটা বিষয় বলতে চাই, 370 অ্যাক্ট 1860 অনুযায়ী এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটা নন কম্পাউন্ডেবল, যেটা কোনো আপোষে মীমাংসা হয় না, অজামিনযোগ্য, নন বেইলেবল এবং কগনিজেবল, যেটাকে পুরো পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। আমরা বলতে চাই, বাংলাদেশ প্রশাসন কোন কারণে, কাদের ভিত্তিতে সন্ত্রস্ত হয়ে তাদেরকে গ্রেপ্তার করছে না। এখন আপনারা বলতে পারেন, তারা কি ট্রান্সজেন্ডার? আপনারা বুঝলেন কি করে? আপনারা কি অবস্থান করেন দেখুন। এবং গণমাধ্যম কর্মীরা একাধিকবার সমকামী উল্লেখ করে তাদের সম্বন্ধে রিপোর্ট করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন। এখন আমাদের এই প্রসঙ্গে আমাদের কি দাবি থাকতে পারে উল্লেখ করতে চাই। পেনাল কোড 377 অনুযায়ী এদেরকে আইনের আওতায় আনয়ন এবং বিচার নিশ্চিত করা। যদি আইনের আওতায় আনয়ন করতে হবে, বিচার নিশ্চিত করতে প্রয়োজনে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে। এবং এরা এতটাই
অর্থাৎ ভাইরাসের মতো ছড়িয়ে পড়তেছে, তাদেরকে যদি পারতপক্ষে উন্নত যদি কোনো জায়গায় আমাদের তো দ্বীপ আছে, এই সমস্ত দ্বীপে হলেও তাদেরকে রিহ্যাব প্রতিষ্ঠা করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। নতুবা সমাজের সামনে মিশে গেলে আমরা পরবর্তীতে বাঙালি জাতি বা বাংলাদেশি আমাদের জাতিসত্ত্বা বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের চিকিৎসা মাধ্যম এত বেশি, আমাদের চিকিৎসা ব্যবস্থা এত বেশি উন্নত না, পরবর্তী আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের জাতিকে। তো আমরা বলতে চাই পেনাল কোড 377 অনুযায়ী এদেরকে আইনি আওতায় আনয়ন এবং বিচার নিশ্চিত করতে হবে। 2 নম্বর, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তাদের আনাগোনা নিষিদ্ধ করতে হবে, কারণ এই বিশ্ববিদ্যালয় যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, পুরো জাতি বিভ্রান্ত হয়ে যাবে। কারণ আমরা জানি একটা বিশ্ববিদ্যালয় যদি সুস্থ থাকে, পুরো জাতি সুস্থতার দিকে ধাবিত হয় এবং সঠিক পন্থা অবলম্বন করতে পারে। যদি একটা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়, অর্থাৎ জাতি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, এই জাতিকে আর কখনো মেইন স্ট্রিম এবং মেইন ট্র্যাকে নিয়ে আসা সম্ভবপর হয় না। 3 নম্বর, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা এই অপরাধী চক্রকে সাহায্য করে, দেশ জাতীয় সমাজ বিধ্বংসী সিদ্ধান্ত করতে চায়, তাদেরকে শাস্তির আওতায় আনয়ন করতে হবে। আমরা বলতে চাই, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমরা যখন শাহবাগে অবস্থান করি, অনাকাঙ্ক্ষিত কারণে জনতার সাথে তাদের হাতাহাতি লাগতে পারে। এর অর্থ এই নয় যে আপনারা তাদেরকে সমর্থন করবেন। হ্যাঁ, এখানে আমরা উভয় পক্ষ পরবর্তীতে কমপ্লেন লেটার জমা দিয়েছি শাহবাগে, আইন সেটাকে পরিপূর্ণভাবে পর্যবেক্ষণে রেখেছে। কিন্তু এতটা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, আমরা মেনশন করে বলতে চাই, জনবিচ্ছিন্ন কয়েকটা রাজনৈতিক দল যাদের সাথে জনবিচ্ছিন্নতা বিদ্যমান, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক বিদ্যমান নাই, তারা কিনা আমাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী করলেন, সেখানে আমাদের বিরুদ্ধে তারা করলেন, পাবলিক কনফারেন্স করলেন। কনফারেন্স করার রাইট তাদের আছে, কিন্তু একটা সমকামী শ্রেণী যেটা প্যানেল করে নিষিদ্ধ, আপনারা তাদেরকে যদি প্রমোট করতে চান, তাদেরকে যদি সমাজের ভিতরে মিশ্রিত করতে চান, সুতরাং প্যানেল কোড 377 আমরা প্রত্যাশা করি তাদের উপরে কার্যকর হবে, এই বলতেছি। এবং আপনাদের গণমাধ্যম কর্মীর মাধ্যম থেকে আমরা চাচ্ছি আগামীতে যেন এই সমকামী শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, ভিতরে এবং পার্শ্ববর্তী শাহবাগ এবং তার পাশাপাশি যেন তার অবস্থান গ্রহণ না করে, সরকারের এই বিষয়ে আশু সিদ্ধান্ত গ্রহণ করে। এখন আপনাদের সামনে বলতে চাই আগামীর আমাদের কার্যক্রম কী হবে। আপনারা দেখছেন আগামীকাল শুক্রবারে তারা সেখানে সেই শাহবাগে আবার তারা প্রোগ্রাম কল করেছে। আমরা আগামীকালকে কোনো প্রোগ্রাম সেখানে দেবো না, কোনো প্রোগ্রাম দেবো না। আমরা চাই না অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক, জনতা আইন হাতে তুলে নিক। আমরা দেখবো কালকে প্রশাসন কী করে, 377 অ্যাক্ট তারা গ্রহণ করে কিনা, 294 তারা প্যানেল করে অ্যাকসেপ্ট করে কিনা। এই 294 এবং 377 দিকে আমরা দৃষ্টিপাত করে আসি। সরকার যদি তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, দেশ জাতি রক্ষা করবার জন্য আমাদেরকে পরবর্তীতে আইন হাতে তুলে না নিয়ে সরকারের সাথে আমাদেরকে বোঝাপড়া করতে হবে এবং এই আইনকে বাংলাদেশে কার্যকর করবার জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমফিল গবেষক এবং এই আজাদী আন্দোলনের মুখপাত্র এবং সেরা আলী হোসেন তন্ময়, এই আজাদী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক, সাথে যারা আছেন সকলে আজাদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে বিদ্যমান আছেন। আমি মোহাম্মদ শাহরিয়ার আলম, শিক্ষার্থী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুখপাত্র আজাদী আন্দোলন।